হচ্ছে যে হর্সের লাংটা এত বড় কেন? বিশাল এত বড় কেন? ধরবা হর্সকে তো রানিং করতে হয়, সে অনেক হেভি ওয়েট ক্যারি করতে পারে, ঠিক আছে? এই জন্য তার অক্সিজেন সাপ্লাইয়ের দরকার আছে, এই জন্য তাকে বেশি পাম্প দিতে হয়, বেশি ফাংশন করতে হয়, এই জন্য তার লাংসটা কিন্তু স্যার এটা কি হচ্ছে জন্মগতভাবে থাকে নাকি সে অ্যাডাপ্টিবিলিটি আছে? জন্ম না, এটা তার, হ্যাঁ ঠিক আছে, জেনেটিক্যালি এটা, এবং তার যেহেতু কাজ এক্সারসাইজ ওয়ার্কের উপরে নির্ভর করে, এই জন্য তার এটা কিন্তু আরো বেশি ডিমান্ড, ঠিক আছে? এখন কথা হচ্ছে, দেখো দেখো এই শোনো, এই কথা শোনো, তাহলে এটা কি, এটা কি ট্রাকিয়া, ট্রাকি না? তাহলে এই দুটো হচ্ছে রাইট এবং লেফট লোব বললাম, রাইট লাং লেফট লাং। হ্যাঁ, এখন কথার উত্তরের পক্ষে যুক্তি দেখাও, কেন আমি বললাম এটাকে রাইট, কেন এটাকে লেফট বললাম? আমরা জানি আমাদের রাইট এবং লেফট দুইটা লাং যদি থাকে, আমাদের কিন্তু হার্টটা কিন্তু লেফট সাইডে কিন্তু একটু পয়েন্টেড হয়ে থাকে, বাঁকা হয়ে থাকে। এটা তো এটা কি, এটা কি হার্ট, হার্টটা দেখছো লেফট সাইডের এখানে, দেখছো দেখছো লেফট সাইডে হয়ে আছে, হ্যাঁ অনেক বুঝুন, দেখছো? তাহলে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। এখন কথা হচ্ছে রাইট লেফট লাং বুঝলাম, এই লাংয়ের মধ্যে লোব এখন কয়টা আছে? লোবে তো নাই, লোব এখানে মাত্র দুইটা আছে, প্রত্যেকটা সাইডে রাইট এবং লেফট সাইডে দুইটা করে আছে। কি, এই যে এটা হচ্ছে এপিকাল আর এটা হচ্ছে ডায়াফ্রাগম। এপিকাল, এই যে এটা দেখছো, এটা হচ্ছে ডায়াফ্রাগম। হ্যাঁ, এই দুইটার আরো অন্য নামও আছে, এটা হচ্ছে কর্ডাল, এটা মানে ক্রেনিয়াল, আর এটা হচ্ছে কর্ডাল। রাইট ক্রেনিয়াল, রাইট কর্ডাল, লেফট ক্রেনিয়াল, লেফট কর্ডাল, এইভাবে নাম আছে, বুঝছো? কিন্তু দেখো এখানে আমি যে বলতেছি, হর্সের ক্ষেত্রে কোনো মিডল বা কার্ডিয়াক লোব কোনো লাংয়ের মধ্যেই থাকে না। দেখো এখানে কোনো লোব নাই, এখানে নাই, আছে নাই, দেখছো? কিন্তু দেখো এই যে শেষের দিকে, এটা কি, এটা অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি লোব, ছোট্ট একটা, ঠিক আছে? তাই দেখো, আমাকে একটা কথা শোনার মনে রাখবা, পার্থক্যের ক্ষেত্রে এইটাই যথেষ্ট যে দুইটা লোব আছে এবং এই লোবের মধ্যে কোনো কার্ডিয়াক বা মিডল লোব নাই, এটা হচ্ছে মেইন কথা। কার নাই? হর্সের নাই, এটা হচ্ছে একটা পার্থক্য। কিন্তু অক্সের এবং তোমার ডগের ক্ষেত্রে মোটামুটি সেম লোবের সঙ্গে, ঠিক আছে? এই অনেকে বলে হর্সের ক্ষেত্রে রাইট লোবে, বইয়ের মধ্যে দেখলাম রাইট লোবের ক্ষেত্রে তিনটা, রাইট লাংয়ের ক্ষেত্রে তিনটা, আর লেফট লাংয়ের ক্ষেত্রে দুইটা লোবের কথা বলা আছে। কি কি ছেলে বলতো দেখি? রাইট সাইডে এপিকাল, ডায়াফ্রাগমিক আর একটা অ্যাক্সেসরি, আর এখানে এটা। তাহলে দেখো এখানে দেখো, এটা এই যে আমি যে ট্রাকিয়া ধরছি, তাই না? ট্রাকিয়া ধরছি না? আচ্ছা, এখানে দেখো এই উপরের দিকে যে একটা মাস্কুলার একটা অর্গান দেখা যাচ্ছে, এটা কি আসলে? ইসোফেগাস। এটা তোমাদের পড়াইছে না? এটা পড়ানোর কথা। এখানে ইসোফিজিয়াল কোর্স পড়াইছে না? ইসোফিজিয়াল কোর্স, ইসোফেগাসের কোর্স পড়াইছে? হ্যাঁ, সার্জিক্যালে, সার্জিক্যালে পড়াইছে। গ্রোস অ্যানাটমিতে তো পড়ানোর কথা। ইসোফেজিয়াল কোর্স মানে ইসোফেগাসের সাথে ট্রাকিয়ার কি সম্পর্ক, অথবা ইসোফেগাসের সাথে বা ট্রাকিয়ার সাথে ইসোফেগাসের কি সম্পর্ক। কারণ তুমি যদি এইদিকে কাটো, দেখবো যে দুইটাই ট্রাকিয়া এবং ইসোফেগাস দুইটা একসাথে লাগানো থাকে, ঠিক আছে? এবং অনেক সময় আমরা দেখি যে চকিং হয়, অবস্ট্রাকশন হয়, ইসোফেজিয়াল অবস্ট্রাকশন বা চকিং। এই চকিংগুলা সাধারণত এই ইসোফেগাসের মধ্যেই তো হয়। এই ইসোফেগাসের কিছু জায়গা আছে, নির্দিষ্ট পরিমাণ জায়গা, ওই জায়গার মধ্যেই এই চকিং হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। হ্যাঁ, যদি তুমি ইসোফেজের কোর্স জানতে পারো, কোর্স অফ ইসোফেগাস জানতে পারো, তাহলে তুমি ইজিলি ডিটেক্ট করতে পারবা যে ইসোফেগাসের কোন জায়গায় অবস্ট্রাকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর ইসোফেজিয়াল কোর্স হচ্ছে কি, ইসোফেগাস কোথায় থেকে শুরু হয়েছে, কীভাবে ট্রাকিয়ের সাথে গেছে এবং কোথায় যেয়ে শেষ হয়েছে, এটাকে বলা হয় ইসোফেগাসের কোর্স। এখন যদি আমি বলি ইসোফেগাস শুরু হয় কোথায় থেকে, কর্ডাল পার্ট অফ দ্য ফ্যারিংস, ফ্যারিংসের পরে তো ইসোফেগাস, তাই না?
এই ইসোফেগাসের পরে এই ইসোফেগাসটা কি করে, ট্রাকিয়ার উপর দিক দিয়ে যায় প্রথমে শুরুতে। ট্রাকিয়ার যে উপর দিয়ে গেছে না, এটা ট্রাকিয়া না, ট্রাকিয়ার উপর দিয়ে গেছে, উপর দিয়ে গেছে 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 তারপরে দেখো এটা কি হয়েছে নিচের দিকে ল্যাটারাল সাইডে কি হয়ে গেছে, ল্যাটারালি নিচে নেমে গেছে, নিচে নেমে যায় ল্যাটারালি দেখো আছে, এই যে ল্যাটারালি আছে 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 যাওয়ার পরে আবার একটা নির্দিষ্ট জায়গা যাওয়ার পরে এটি ইসোফেগাসটা আবার উপরে চলে গেছে, এই উপরে দিয়ে চলে যে হার্টের তোমার এই যে ডায়াফ্রাম ভেদ করে কোথায় চলে গেছে, স্টোমাকে চলে গেছে। এই যে তার কোর্সটা যাওয়ার যে মনে করো যে একবার উপর দিয়ে গেল, যাওয়ার পরে আবার এদিক দিয়ে বাঁকে গেল, দিয়ে আবার সোজায় গেল, যে আবার একটা নির্দিষ্ট জায়গায় যে আবার উপরে উঠে যে তারপরে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ঢুকে গেল। অর্থাৎ ডায়াফ্রামের মধ্যে ইসোফেজিয়াল হায়াটাস আছে, এই ইসোফেজিয়াল হায়াটাসের মধ্যে দিয়ে ইসোফেগাসটা ঢুকে অ্যাবডোমিনাল ক্যাভিটি অর্থাৎ কোথায় গেল, স্টোমাকে গেল। ঠিক আছে, তোমরা জানো না হায়াটাস, কয়েকটা হায়াটাস আছে ডায়াফ্রামের মধ্যে, হ্যাঁ ইসোফেজিয়াল হায়াটাস, তার মধ্যে হচ্ছে যে ওই হায়াটাসের মধ্যে দিয়ে ইসোফেগাস পাস করে, বুঝছো? এখন কথা হচ্ছে এটা জানার উদ্দেশ্য হচ্ছে যদি তুমি এটা জানতে পারো তাহলে তুমি এই সাপোজ এই জায়গায় অবস্ট্রাকশন হবে, এই যে তুমি জানো যে ইসোফেগাস থাকে, তুমি যদি না জানো ইসোফেগাসটা একটা নির্দিষ্ট সার্ভাইকাল ভার্টি, যেমন সেকেন্ড টু থার্ড সার্ভাইকাল ভার্টিব্রেটি থেকে এটা ল্যাটারাল সাইডে চলে আসে আর মাঝখানে থাকে না। এখন তুমি যদি ওখানে ইনসিশন দিয়ে শুধুমাত্র খুঁজতে থাকো ইসোফেগাস খুঁজতে পাবা না, ইসোফেগাস খুঁজতে পাবা না তুমি। হ্যাঁ বুঝতে পারছো? তাইলে কোন জায়গায় বলো তো দেখি অবস্ট্রাকশন হওয়ার সম্ভাবনা বেশি? যেমন স্বাভাবিক যে লেনটা আছে যে উপর দিক দিয়ে আসতেছে, যে এখানে বাঁকা হয়ে গেল, এই বাঁকার জায়গায় যে জায়গায় কার্ভ হয়ে গেল এই জায়গাটা সবচেয়ে বেশি পরিমাণে চক হওয়ার সম্ভাবনা বেশি। এর লোকেশনটা হচ্ছে সেকেন্ড এবং থার্ড সার্ভাইকাল ভার্টিব্রেটি একটা। তারপরে হচ্ছে এটা তো সমান তারপরে হয়ে গেল, এখানে তো আর হওয়ার সম্ভাবনা নেই। আবার যখন উপরে যাওয়ার সময় যে কার্ভেচারটা হলো তখন হয়। এটা হচ্ছে 5 এবং 6 সার্ভাইকাল ভার্টিব্রেটি, 2, 3 আর 5, 6 2, 3 এবং 5, 6 এই দুই জায়গায় তোমার কি হয় চকিংটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বুঝছো?